আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় ইসরায়েলের হামলায় 220 সাংবাদিক নিহত। জানিয়ে দিব, ইসরায়েলের হামলায় গাজায় নারী চিকিৎসকের 9 শিশু সন্তান নিহত। এরপর রয়েছে, গাজার 77% এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। সর্বশেষ থাকছে, ভারতের পানি সম্পর্কিত পদক্ষেপ লাখ লাখ মানুষকে হুমকিতে ফেলেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলের হামলায় 220 সাংবাদিক নিহত। গাজায় 19 মাস ধরে চলমান হামলায় মোট 220 জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজার জনসংযোগ কার্যালয় এই হিসাব দিয়েছে। এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন আশরাফ আবু নার নামের একজন। আজ রোববারই ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন তিনি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাস দুয়েকের যুদ্ধবিরতির সময় ছাড়া উপত্যকাটিতে নির্বিচারে চলছে মানুষ হত্যা। আজও গাজায় অন্তত 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন দক্ষিণের খান ইউনিস, উত্তরের জাবালিয়া ও মধ্য গাজার নুসেইরাতে হামলা হয়েছে। গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে গাজায় 19 মাস ধরে চলমান হামলায় এখন পর্যন্ত 220 জন সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে সংঘাত শুরুর পর থেকে উপত্যকাটিতে প্রায় 54,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে নারী ও শিশুই বেশি। এ সময় আহত হয়েছেন প্রায় 1,23,000 মানুষ। উদ্ধার সরঞ্জামের অভাবে গাজায় হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাচ্ছেন বলে জানিয়েছে উপত্যকাটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। আজ সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আলমুগাইর বলেন, আমাদের তথ্য অনুযায়ী আমরা সহায়তা করতে না পারার কারণে 9,700 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলের ও পাল্টা আঘাত হানার কথা বলেছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেমে খান ইউনিসের আলকালারা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সেনাদের একটি দল অবস্থান করছিল। সেখানে হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটায়। এতে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং শত্রু সেনারা হতাহত হন। এদিকে ইসরায়েল গাজায় দিনে 100 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও তার অনেক কম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে উপত্যকাটির কর্তৃপক্ষ। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার পর সেখানে 300টি ত্রাণের ট্রাক প্রবেশ করেছে। তবে ফিলিস্তিনের একজন কর্মকর্তার অভিযোগ, মাত্র 92 ট্রাক হাতে পেয়েছেন তাঁরা। এমন পরিস্থিতিতে খাবার সহ জরুরি পণ্যের অভাবে অনাহার অর্ধাহারে রয়েছেন গাজার বাসিন্দারা। ইসরায়েলের হামলায় গাজায় নারী চিকিৎসকের 9 শিশু সন্তান নিহত। ইসরায়েলের হামলায় গাজার এক নারী চিকিৎসকের 10 শিশু সন্তানের মধ্যে 9 জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার ওই চিকিৎসকের বাড়িতে হামলা চালানো হলে এ ঘটনা ঘটে। হামলায় ওই চিকিৎসকের স্বামী ও এক সন্তান গুরুতর আহত হয়েছেন। ওই চিকিৎসকের নাম আলা আল নাজ্জার। তিনি দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল শুক্রবার জানিয়েছেন, হামলার পর নাজ্জারের বাসা থেকে 9টি মরদেহ উদ্ধার করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আলবুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, চিকিৎসক আলা আল নাজ্জারকে তাঁর কর্মস্থলে দিয়ে বাসায় ফেরেন তাঁর স্বামী হামদি। এরপর কয়েক মিনিটের মধ্যে তাঁদের বাসায় হামলা চালানো হয়। ওই চিকিৎসকের আত্মীয় ইউসেফ আল নাজ্জার বার্তা সংস্থা এএফপিকে বলেন, যথেষ্ট হয়েছে, আমাদের মাফ করুন। সব দেশ, আন্তর্জাতিক সম্প্রদায়, সব মানুষ, হামাস, সবার কাছে বলছি, আমাদের ওপর দয়া দেখান। বারবার ঘরবাড়ি ছেড়ে যেতে যেতে আর ক্ষুধায় আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি। এদিকে আজ শনিবারও গাজায় নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ দুপুর থেকে আগের 24 ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় অন্তত 74 জন নিহত হন। এর মধ্যে দক্ষিণ গাজায় ত্রাণের ময়দা বহনকারী একটি ট্রাকে হামলা চালানো হলে নিহত হন 5 ফিলিস্তিনি। আর উত্তর গাজার জাবালিয়ায় একটি পরিবারের বাড়িতে হামলার পর প্রায় 50 জন নিহত বা নিখোঁজ রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 19 মাস ধরে চলমান ইসরায়েলের হামলায় গাজায় 53,901 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন 1,22,593 জন। আর উপত্যকাটির জনসংযোগ কার্যালয়ের হিসাবে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 61,700 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের মৃত ধরে এই হিসাব করা হয়েছে।
গাজার ৭৭% এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা নিয়ন্ত্রণের যে পরিকল্পনার কথা বলেছিলেন তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দেশটির সামরিক বাহিনী। উপত্যকাটির ৭৭% ভূখণ্ড এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এতে গাজার ক্ষুদ্র একটি অংশের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। অবিরাম হামলা ও অনাহার তাদের দুর্দশা আরও বাড়িয়েছে। আজ রোববার গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজার ৭৭% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। এসব এলাকা থেকে হয় ফিলিস্তিনিদের চলে যেতে বলা হয়েছে, না হয় গুলি চালানো হচ্ছে। এতে নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না তারা। দখলদারি বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে গাজার জনসংযোগ কার্যালয়। তারা বলেছে, উপত্যকাটির বেশিরভাগ এলাকায় চলমান জাতিগত নিধন, উপনিবেশবাদ, আগ্রাসন ও দখলদারি এটাই দেখাচ্ছে যে আন্তর্জাতিক সব আইন ও রীতিনীতি লঙ্ঘন করে শক্তি খাটিয়ে একটি চূড়ান্ত সমাধান চাপিয়ে দেওয়ার রাজনৈতিক ইচ্ছা রয়েছে ইসরায়েলের। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২ মাসের যুদ্ধবিরতির সময় ছাড়া উপত্যকাটিতে নির্বিচার চলছে মানুষ হত্যা। গতকালও গাজায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন দক্ষিণের খান ইউনিস, উত্তরের জাবালিয়া ও মধ্য গাজার নুসেইরাতে হামলা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে আশরাফ আবু নার নামের এক সাংবাদিক রয়েছেন। গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে এ নিয়ে সংঘাত শুরুর পর থেকে উপত্যকাটিতে প্রায় ৫৪,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে নারী ও শিশুই বেশি। এ সময় আহত হয়েছেন প্রায় ১,২৩,০০০ মানুষ। ভারতের পানি সম্পর্কিত পদক্ষেপ লাখ লাখ মানুষকে হুমকিতে ফেলেছে। ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে পাকিস্তান। এই পদক্ষেপ ২৪ কোটিরও বেশি মানুষের জীবনের জন্য হুমকি তৈরি করছে বলে জাতিসংঘকে সতর্ক করেছে দেশটি। সন্ধ্যায় সশস্ত্র সংঘাতে পানির সুরক্ষা নিয়ে জাতিসংঘে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সতর্কবাণী উচ্চারণ করে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে। পাকিস্তান বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে বলেছে, ভারতের এমন পদক্ষেপ যেকোনো মানবিক বিপর্যয় ডেকে আনতে বা গোটা অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, চুক্তি আইন এবং প্রথাগত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি স্লোভেনিয়ার উদ্যোগে আহ্বান করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে বক্তব্য রাখছিলেন। জাদুন বলেন, আমরা ভারতের বেআইনি সিদ্ধান্তের কড়া নিন্দা জানাই এবং ভারতকে এর আইনি দায়বদ্ধতা মেনে চলার আহ্বান জানাই। ২৪ কোটি পাকিস্তানির প্রাণ রক্ষা করা, নদীগুলোর প্রবাহ বন্ধ, সরানো বা সীমিত করার যে কোনো প্রচেষ্টাকে আমরা কখনোই মেনে নেব না। তিনি ভারতীয় নেতাদের পাকিস্তানের মানুষকে না খেয়ে রাখার মতো বিপজ্জনক মন্তব্যকেও উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এটি চরম বিপজ্জনক ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। জাতিসংঘ ফোরামে জল সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্যের আহ্বান জানিয়েছে পাকিস্তান। জাদুন যুদ্ধকালীন সময়ে পানি সম্পদের সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগকে পাকিস্তানের পূর্ণ সমর্থনের কথা পুনরায় জানান এবং পানি বিষয়ে রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যকে প্রতিহত করার জন্য দৃঢ়, নীতিনিষ্ঠ ও ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক বৈঠকে অংশ নেয় ভারত ও পাকিস্তান।